দর্শক স্বাগত জানাচ্ছি TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন দি ভিউজ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ইহসান জুয়েল। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো এটি বাংলাদেশি কমিউনিটির জন্য অত্যন্ত আকর্ষণীয় একটি চাকরি, যেটি আপনি আমি রাস্তায় নামলেই হয়তো দেখতে পাই। এই আমাদের কমিউনিটিকে নিরাপদ রাখতে যারা দায়িত্ব পালন করে যাচ্ছেন, অর্থাৎ NYPD, এবং একই সাথে সড়কের শৃঙ্খলা রক্ষায় যারা প্রতিনিয়ত কাজ করছেন, ট্রাফিক এজেন্ট। এই দুটি বিষয়ে এই আকর্ষণীয় চাকরির পাশাপাশি সবচেয়ে বড় যে অর্জনটি হতে পারে সেটি হলো NYPDর ট্রাফিক স্কোয়াড বেনেভোলেন্ট অ্যাসোসিয়েশন, যেটি TSBA নামে পরিচিত। এটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন একজন বাংলাদেশি, যেটি প্রথম কোনো বাংলাদেশি এত বড় একটি সংগঠনের প্রেসিডেন্টের দায়িত্ব পেয়েছেন। তার সাথে কাজ করেন, অর্থাৎ এই সংগঠনের সদস্য হিসেবে 400-র বেশি সদস্য রয়েছে, যারা বিভিন্ন কমিউনিটি, বিভিন্ন দেশের প্রতিনিধিত্ব করে আজকে NYPD-তে একসাথে কাজ করছেন এই ট্রাফিক স্কোয়াড বেনেভোলেন্ট অ্যাসোসিয়েশনে। তাকে আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি, পরিচয় করে দিয়েছি মোহাম্মদ আশরাফ উদ্দিনের সাথে। আশরাফ উদ্দিন, তিনি প্রেসিডেন্ট ট্রাফিক স্কোয়াড বেনেভোলেন্ট অ্যাসোসিয়েশন। আপনাকে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ। আমরা শুরুতে যে বিষয়টি আপনার কাছে জানতে চাই সেটি হলো, এই TSBA এর প্রেসিডেন্ট হিসাবে একজন বাংলাদেশি, প্রথম কোনো বাংলাদেশি তিনি প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন। এই অর্জনটা আপনাকে কতটা আনন্দিত করে, কিংবা কতটা এটি মনে করছেন যে আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়ার পথে অনেকের জন্য উদাহরণ হতে পারে? আসসালামু আলাইকুম দর্শক, থ্যাংক ইউ জুয়েল ভাই ইনভাইটিং মি দ্য স্টুডিও। আসলে আমি প্রথম বাংলাদেশি হিসেবে ট্রাফিক স্কোয়াড বেনেভোলেন্ট অ্যাসোসিয়েশনের জন্য অবশ্যই গর্ববোধ করি, এবং এটা একটা বিশাল অর্জন। এবং এই অর্জন শুধু আমার নয় জুয়েল ভাই, এই অর্জন বাংলাদেশ কমিউনিটির জন্য একটা বিশাল অর্জন। আমি প্রথম NYPD পুলিশ অফিসার হিসাবে NYPDর ফ্র্যাটার্নাল অর্গানাইজেশন NYPD ট্রাফিক স্কোয়াড বেনেভোলেন্ট হিসাবে প্রেসিডেন্ট। সো আমার এটার জন্য নেক্সট জেনারেশন তারা এটা থেকে অনুপ্রেরণা পাবে, এবং তারা বুঝতে পারবে যে অনেক কিছুই সম্ভব ইচ্ছা করলে, সৎ চেষ্টা থাকলে। ওকে, একেবারে ইমিগ্রেন্ট একজন তরুণের গল্প যদি আমরা শুরু করি আপনাকে দিয়ে। তিনি এলেন আমেরিকা, কেন NYPD-র মতো একটা চ্যালেঞ্জিং পেশা তিনি বেছে নেওয়ার কথা ভাবলেন, কিভাবে শুরু করলেন, এবং আপনি এই TSBA এর প্রেসিডেন্ট হওয়ার পেছনে কোনো চ্যালেঞ্জ ফিল করেছিলেন কিনা? জুয়েল ভাই, এটা তো আসলে অনেক লং হিস্টোরি। আমরা যখন এখানে আমেরিকাতে আসি, একাই আসি, এবং এটা অনেক সময় পেরিয়ে অনেক কিছু, নতুন একটা এনভায়রনমেন্ট, নতুন একটা সংস্কৃতি, অনেক কিছু ফেস করে আমাদেরকে আসতে হয়। তাই যার কারণে আমি ইউনিফর্মটা বেছে নিচ্ছি, সেটা হলো যে আমার বাবা ছিলেন একজন আর্মি অফিসার, এবং আমি যে বাসায় ছিলাম নিউ ইয়র্কে প্রথমে আসার পর, আমার কাজিন শেখ ছিল কারেকশন অফিসার। তো আমি সবসময় ওনাকে দেখতাম যে ইউনিফর্ম পরে অফিসে যাচ্ছেন। তো জিনিসটা আমার মধ্যে খুব ভালো লাগতো যে আমার বাবা একজন আর্মিতে কাজ করতেন, আর আমি যেখানে আছি নিউ ইয়র্কে আসার পর উনিও ইউনিফর্ম পরে কাজে যান। ওইটা থেকেই আমার যাত্রাটা শুরু। চিন্তা করলাম যে কীভাবে করা যায়। তখন আমি চিন্তা করলাম কীভাবে সিটি জব করা যায়, কারণ আমার কাছে তখন গ্রিন কার্ড। আমি তখন করলাম কি, এই ট্রাফিকে পরীক্ষা দিলাম, ট্রাফিকে জয়েন করলাম। এটা সনটা হবে 2007, কারণ আমার গ্রিন কার্ড, এটা আমার কাছে মনে হয়েছে এটা একটা বেটার জব। তা আই ওয়াজ টেক এ গুড ডিসিশন দ্যাট টাইম জুয়েল ভাই। সো 2007-এ আমি যখন জয়েন করলাম ট্রাফিকে, 2014-এ এসে আমি যখন সিটিজেন হলাম, তারপরে আমি 2014-এ এসে পুলিশ অফিসার হলাম। এবং পুলিশ অফিসার হওয়ার পরে, যেহেতু আমি ট্রাফিকে ছিলাম, এবং NYPD ট্রাফিক স্কোয়াড বেনেভোলেন্ট অ্যাসোসিয়েশন, এটা একটা ফ্র্যাটার্নাল অর্গানাইজেশন। এখানে ট্রাফিকের লোক এজেন্ট থাকে, পুলিশ অফিসার থাকে, অক্সিলারি অফিসার থাকে, হাইওয়ে পেট্রোল অফিসার থাকে, এবং বিভিন্ন প্রিসিডেন্টের যে পুলিশ অফিসার আছে যারা সাপোর্ট করে, তারাও এটার মেম্বার। আমাদের এখন জলবায়ু 400 মেম্বার। ওকে, ঠিক আছে। তো এখন ওইখানে যেহেতু আমি ছিলাম ট্রাফিকে, এবং ওরা আমাকে, আগে যারা প্রেসিডেন্ট ছিল ওরা আমাকে বললো যে আসো তুমি আমাদের সাথে কাজ করো। আমি সাথে সাথে কাজ করলাম। 2022-তে আমি ভাইস প্রেসিডেন্ট হলাম। 2024-এ আমি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছি। আপনি বলছিলেন যে আপনার ব্যক্তিগত গল্পে উঠে এসেছে আপনি ট্রাফিক এজেন্ট থেকে পুলিশ অফিসার হয়েছেন। এই পথটা অনেকের জন্যই এক ধরনের জানার বিষয় থাকে যে
কিভাবে আপনি ট্রাফিক এজেন্ট হবেন এবং পরবর্তীতে ট্রাফিক এজেন্ট যদি কেউ হন তার জন্য পুলিশ অফিসার এনওয়াইপিডি তে সরাসরি যোগ দেওয়ার এই সুযোগটা কি একটু সহজ কিনা? আসলে ট্রাফিক এজেন্ট হইতে হলে আপনাকে মানে পার্মানেন্ট রেসিডেন্সিয়াল কার্ড লাগবে, হ্যাঁ। তারপরে আপনার এজ হতে হবে 18 ইয়ার্স ওল্ড, হ্যাঁ। তারপরে আপনার জিইডি, যেটা সমতুল্য বাংলাদেশ হায়ার এইচএসসি, হায়ার স্কুল সেকেন্ডারি স্কুল ইন্টারমিডিয়েট যেটা, হ্যাঁ, ওইটা পাস ইকুইভ্যালেন্স জিইডি যদি আপনার থাকে, আপনি ইজিলি আপনি ট্রাফিক এজেন্ট হিসেবে ঢুকতে পারবেন। এবং আমার কাছে এখন $50,000 স্টার্টিং স্যালারি, দিস ইজ নট এ ব্যাড, উইথ দ্য ওভার টাইম ইউ মেক আ লট অফ মানি। দেন আপনি সিটিজেন হইলেন, সিটিজেন হওয়ার পরে আপনার এজ যদি থাকে 35, the age limit is 35, but you can take the job like 20.5 years. আপনি পরীক্ষা এক্সাম দিতে পারবেন 17 years. আপনি কলেজ ক্রেডিট পুলিশ অফিসারের জন্য লাগবে 24 কলেজ ক্রেডিট। আপনি যদি এই ক্রাইটেরিয়াগুলি থাকে, আপনি পুলিশ অফিসার হিসাবে আপনি পরীক্ষা দিতে পারবেন। তাহলে হলো কি, আপনি যে ট্রাফিক এজেন্টের যে কাজটা করলেন, ইজিলি ব্যাকগ্রাউন্ড চেকটা আগে হয়ে গেল, তারপর পুলিশ অফিসার হিসেবে আসতে গেলে চেকটা ইজি হয়ে গেল আপনাকে আসার। ঠিক আছে, অর্থাৎ একটা স্টেপ আপনি আগে দিয়ে রেখেছেন। জি, আপনি এগিয়ে আছেন, থেকে এগিয়ে থাকেন একজন ট্রাফিক এজেন্ট যখন পুলিশ। কিন্তু কেন একজন ট্রাফিক এজেন্ট থেকে পুলিশ অফিসারের আপনি চাকরিটা নিলেন? এটাতে কি সুযোগ সুবিধা বেশি, বাড়তি বেশি, কি কি সুযোগ সুবিধা আছে? ডেফিনেটলি জুয়েল ভাই, আপনার স্যালারিও ইটস এ বিগ ডিফারেন্স। পুলিশ অফিসার 60,000, 5.5 years পরে $131,000 স্যালারি, এবং আপনার হেলথ বেনিফিটটাও খুব ভালো। পেনশনটাও আপনার যখন রিটায়ার করবেন 20 years, আপনি পুলিশ অফিসার ইজ 20 years আপনি যখন করবেন, আপনার পেনশনটাও খুবই ভালো। এবং আরেকটা ভালো হলো যে আপনি ইউনিফর্ম মেম্বার, আপনি যখন আপনার কমিউনিটিতে কাজ করতে পারবেন, ইজিলি মানুষকে হেল্প করতে পারবেন, ল অ্যান্ড অর্ডার সম্বন্ধে আপনার জ্ঞান থাকবে। আপনি অনেক আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, যারা আপনার পরিবেশ আশেপাশে আপনি থাকবেন, ওদেরকে আপনি অ্যাডভাইস করতে পারবেন, হুইচ ওয়ান ইজ রাইট, হুইচ ওয়ান ইজ রং, ইউ গোনা মেক এ ডিফারেন্স টু দ্য আদার্স। ওকে, সেক্ষেত্রে আবার টিএসবি সম্পর্কে যদি একটু আপনার কাছে জানি, যে সংগঠনটির আপনি প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন, আপনাদের কাজগুলো কি এবং প্রেসিডেন্ট হিসাবে আপনি এই সংগঠনে কি ধরনের দায়িত্ব পালন করেন? এটা একটা সুন্দর কোশ্চেন জল ভাই। টিএসবি এ প্রেসিডেন্ট হিসেবে আমার মেইন যে কাজটা, সেটা হলো যে আমরা বিভিন্ন ধরনের লোকজনকে নিয়ন্ত্রণ করি। যেরকম এখানকার মানে ব্ল্যাক, হোয়াইট, হিসপ্যানিক, বেঙ্গালি পিপল সবাই এইটাতে আছে, সব ধরনের লোক। আমরা মেম্বারদেরকে সাপোর্ট দিই। স্পেশালি আমাদের যে বাংলাদেশি কমিউনিটি, যে ট্রাফিক এজেন্ট বাইরে আছেন, তাদেরকে আমরা সবসময় প্রমোট করি যে আপনারা জবের যে প্রমোশনগুলি আছে, এই প্রমোশন পরীক্ষাগুলি আপনারা দেন, আরও উপরে যান। এবং বিশ্বাস করবেন কি জানি না, লাস্ট like 10 to 12 years is a big difference. It's a big difference. এখন অনেক কমান্ডে আপনি যাবেন, ট্রাফিক কমান্ডে, অনেক কমান্ডে আমাদের এখন বাঙালি অনেক ম্যানেজার আছেন, অনেক ট্রাফিক সুপারভাইজার আছেন, ইভেন 1182 আমাদের অনেক বাঙালি আছে। বিগ ডিফারেন্স। তাই এটা অবশ্যই আমাদের জন্য ভালো। ওকে, সেক্ষেত্রে আমরা যদি বাংলাদেশি হিসেবে এই প্রেসিডেন্টের দায়িত্ব আপনি পালন করছেন, আমরা ট্রাফিক এজেন্টদের মধ্যে বেশিরভাগই বাংলাদেশি, আপনার কাজটা করতে কি একটু সহজ হয়? মানে যেহেতু বেশিরভাগ এজেন্টরাই আপনার ভাষার, আপনার দেশের, তাদের সাথে কমিউনিকেশন কিংবা তাদের স্বার্থ রক্ষায় আপনি কিভাবে কাজ করেন? আমাকে আসলে আমাদের যে বাংলাদেশি ট্রাফিক এজেন্ট আছে, ওরা আমাদের অনেক সাপোর্ট, ওরা অনেকটাই আমাকে বিশাল সাপোর্ট দেয়। তাছাড়া আমি তো সবার প্রেসিডেন্ট, রাইট, সবার প্রেসিডেন্ট। তাই আমি সবসময় সবাইকে বলি, সবসময় যেখানে দেখি সবাইকে বলি যে ইয়াং যারা আছেন, আমি বলি যে পুলিশে আসো, পুলিশে আসো, পুলিশ যেহেতু ইয়াং, পুলিশে আসো, পুলিশে আসে পুলিশে জয়েন করো। হ্যাঁ, সবসময় তাদেরকে বিভিন্নভাবে আমরা এনকারেজ করি। আপনার কোনো প্রোগ্রাম করেন কিনা, অর্থাৎ হায়ারিং ক্যাম্প কিংবা রিক্রুটমেন্টের জন্য কোনো ট্রেনিং, এই ধরনের কাজগুলো করেন কিনা টিএসপি থেকে? জি, আমরা রিক্রুটমেন্টগুলি করি। মানে আপনাদের সাথে যারা যোগাযোগ করতে চায়, যারা এই সহযোগিতাটা নিতে চায়, কিভাবে একজন ট্রাফিক এজেন্ট হবেন, কিভাবে একজন এনওয়াইপিডি পুলিশ অফিসার হবেন,
সেক্ষেত্রে আপনারা কি ধরনের সহযোগিতা করে থাকেন? আমরা ইউজুয়ালি বিভিন্ন ইনফরমেশন দেই। যদি ট্রাফিক এজেন্ট থাকে তাদেরকে বলি যে তোমরা প্রমোশন পরীক্ষাগুলি দাও বা রেগুলার পরীক্ষা দাও। আর যারা ধরেন একটা উদাহরণ দিলাম যে আমরা যখন কমিউনিটিতে যাই, আমরা জিজ্ঞেস করি যে কি করে, কি আসে বিষয়, তখন তারা আমাদেরকে জিজ্ঞেস করে আপনি পুলিশ অফিসার, আচ্ছা ভাই কীভাবে জবটা পেতে পারি। তো আমরা ইজিলি বলি যে দিকাসে দেখেন, হ্যাঁ, ওয়েবসাইটে যান, এবং এটা ইজি, এবং সব জায়গায় ফ্লায়ার এখন আছে, হ্যাঁ, আমাদের ফোন নাম্বার আমরা দিই। স্পেশালি ওয়েবসাইটে দিকাসে গেলে এটা দেখা যায় যে কিভাবে হায়ারিং প্রসেস এবং ইজিলি এখন পাওয়া যাচ্ছে, এবং প্রত্যেকেরই কেউ না কেউ পরিচিত পুলিশ অফিসার এখন আছে, আর যখন আমাদের সময় ছিল না। ইটস ইজি নাও, is a lot of information outside, and that's why সাংগঠনিকভাবে টিএসবিএ থেকে এটা তো ব্যক্তিগতভাবে আপনি প্রেসিডেন্ট হিসেবে কিংবা একজন পুলিশ অফিসার হিসেবে সহযোগিতা করছেন, টিএসবিএ থেকে কোনো উদ্যোগ আপনারা নেন কিনা? হ্যাঁ, আমরা রিক্রুটমেন্ট ড্রাইভ করি। আমরা বছরে 2টা রিক্রুটমেন্ট ড্রাইভ করি, এবং রিক্রুটমেন্ট ড্রাইভে আমরা মানুষকে বলি যে কিভাবে জয়েন করতে হয়। ওকে, আমরা নিউ ইয়র্কের মতো একটা বৈচিত্র্যময় সিটি, এই সিটিতে নানা কমিউনিটির মানুষ বাস করেন, একই সাথে বাংলাদেশি কমিউনিটির মানুষ বাস করেন। এই সিটিতে কমিউনিটি পুলিশিং কতটা গুরুত্বপূর্ণ, এবং আপনারা সাধারণ মানুষের আস্থা অর্জনে ট্রাফিক এজেন্টরা কিভাবে কাজ করে থাকেন? আসলে মানে কমিউনিটিটা ভেরি ইম্পর্টেন্ট। আমি লাস্ট উইক ক্যানাল স্টেটে একটা মিটিং করেছি, এবং ওইখানে ট্রাফিক রিলেটেড যে সমস্যাগুলি আছে, ট্রাফিক যে অ্যাক্সিডেন্টগুলি হয়, আমি তাদের কমিউনিটির সাথে বসে, বোর্ডের সাথে বসে শুনছি যে কি সমস্যা। শোনার পর আমি এটা আমার ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করছি কিভাবে সলভ করা যায়। আমি তার সলভ করতে পারবো না, আমি হয়তো শুনতে পারবো। আমি শুনে আমি আমার যে ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তাদেরকে জানাইছি মেসেজটা, এবং তারাও বলছে ওদের সাথে বসবে। এই যে কমিউনিটি লোকজনের সাথে ইজিলি টিএসবিএ যে ব্রিজ তৈরি করলো, তারা আমাকে ইজিলি পাইলো। আমি তাদের সাথে গেলাম, বসলাম, ওদের কথা শুনলাম, তাদের সমস্যাটা কোথায়, তারপর আমি এই মেসেজটা আমার যে ঊর্ধ্বতন কর্মকর্তা আছে ওদেরকে দিলাম, এবং আমরা ফিউচারে বলবো। ঠিক সেম থিং আমাদের বাংলাদেশি কমিটি নিয়ে আমরা অনেক কাজ, আমাদের প্ল্যান আছে। আমরা বসবো ওনাদের সাথে, তাদের যদি কোনো ট্রাফিক রিলেটেড কোনো সমস্যা থাকে আমাদের সাথে জানালে আমরা এটা আমাদের ডিপার্টমেন্টকে জানাবো। এবং শুধু ট্রাফিক না, যদি অন্য কিছু, যদি ক্রাইম বা কিছু যদি থাকে, যদি জানার জন্য কোনো কিছু থাকে, তাহলে আমরা ডিপার্টমেন্টকে জানাবো যে কীভাবে এগুলি সলভ করা যায়। তাতে হইলো কি, ইজিলি তারা ইনফরমেশনটা পাইলো, এবং আমরাও তাদের সাথে ইজিলি তাদের সাথে বসলাম, তাদের সমস্যাগুলি শুনলাম। এইভাবেই বাংলাদেশি আমেরিকান ইমিগ্রেন্ট হিসাবে আমরা অনেক কমিউনিটির সাথে কাজ করতে পারবো। আর কমিউনিটি পুলিশিং এর বিষয়টা যদি বলি, অর্থাৎ কমিউনিটির সাথে সম্পর্ক বাড়াতে এনওয়াইপিডির যে উদ্যোগগুলো, টিএসবিএ এরও এই ধরনের কোনো উদ্যোগ আছে কিনা? অর্থাৎ আপনারা একটি উদাহরণ দিচ্ছিলেন যে আপনি বৈঠক করেছেন, এটি কি আপনারা সামনের দিনগুলোতে আরো অনেক এলাকায় করার পরিকল্পনা করছেন কিনা? জি, আমি আপনাকে কথা দিলাম জুয়েল ভাই, আমরা কিছুদিন আগে বাংলাদেশ প্যারেড হয়েছিল, আমরা ওইখানেও তাদের সাথে বাংলাদেশের যে সোসাইটির যে লোকজন আছে ওদের সাথে কথা বলেছি। আমরা ফিউচারে আমাদের প্ল্যান আছে, আমরা বসবো, তাদের যদি কোনো সমস্যা থাকে আমরা চেষ্টা করব কথা বলার জন্য, সাহায্য করার জন্য। তাদের যদি কোনো সমস্যা থাকে আমরা রিচ আউট করব। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হতে পারে, বাংলাদেশি কমিউনিটির প্রায় অর্ধেক নারী। এই নারীরা ট্রাফিক এজেন্ট হিসেবে চাকরিতে, এটি কি তাদের জন্য অনেক বেশি পরিশ্রমের, অনেক বেশি কষ্টের, নাকি তাদের অ্যাক্সেসটা অনেক ইজি, অনেক নারী সদস্য সামনের দিনে আসতে পারে? আপনি এমন কিছু বলবেন? এটা আসলে সিকিউর জব। হ্যাঁ, আমি বলবো যে যাদের গ্রিন কার্ড আছে, যারা চাকরি করতে চায়, তারা আসলে অবশ্যই ট্রাফিক এনফোর্সমেন্ট এজেন্টের পরীক্ষা দিবেন এবং জয়েন করবেন। সিকিউর, পেনশনেবল এবং সম্মানের জব। মানে নারীদের জন্য কি কঠিন কি? না না না, অ্যাবসলিউটলি নট। নিরাপত্তার বিষয়টিও কোনো সমস্যা নেই? না। ওকে ওকে, এটি একটা গুরুত্বপূর্ণ তথ্য, কারণ অনেক নারী এই সিটি জব যখন খুঁজেন, তারা হয়তো একটু ট্রাফিকের চাকরির ব্যাপারে সংশয় থাকে তাদের, যে এটিকে একটু কঠিন কিনা অন্য চাকরির চেয়ে। আপনি আশ্বস্ত করছেন যে না, এটি সহজ আছে, আপনাদের অন্য নারীরাও সবাই পারবেন, বাংলাদেশি নারীরাও পারবেন, এবং অনেকে নিঃসন্দেহে আছেন এখন। জি জি জি, আমি জুয়েল ভাই, আমি ট্রাফিকে ঢুকেছি জয়েন করেছি 2007 এবং পুলিশ অফিসার হিসেবে 2014। আমার কাছে মনে হয় ইজ এ ভেরি গুড জব।
I respect. Still, when I see the people on the street working on the traffic agent with the uniform, I feel they are my brother and sister. এবং এটা অনেক সম্মানের জব। Of এবং course. আমি রিকোয়েস্ট করব, এটা টিভিএন নিউজ প্রোগ্রামের মাধ্যমে আমি সবাইকে জানাচ্ছি যে আপনারা ইচ্ছা করলে এই সিটি জবগুলিতে আসতে পারেন, স্পেশালি এনওয়াইপিডিতে পুলিশ অফিসার, ট্রাফিক এনফোর্সমেন্ট এজেন্ট, এগুলি সিকিউর জব, গুড জব, পেনশনেবল জব, আপনারা জয়েন করতে পারেন। সেক্ষেত্রে আমরা একটু জানি যে আপনি তো বলছিলেন ট্রাফিকে ঢোকার জন্য যে শিক্ষাগত যোগ্যতা এবং যে লিগ্যাল স্ট্যাটাসের বিষয়টি আছে, এনওয়াইপিডি অফিসার যারা হতে চান পুলিশ অফিসার, তাদের জন্য শিক্ষাগত যোগ্যতা, লিগ্যাল স্ট্যাটাস এবং কখন কখন অর্থাৎ কতদিন পর পর এই সুযোগটা আছে, কি কি ক্যাটাগরি বিবেচনা করে একজন পুলিশ অফিসার হন? এনওয়াইপিডি পুলিশ অফিসার হিসাবে আপনাকে অ্যাটলিস্ট 17 ইয়ার্স ওল্ড হইতে হবে। কিন্তু আপনি যখন একাডেমিতে জয়েন করবেন তখন আপনার এজ হইতে হবে 20.5 ইয়ার্স, লাগে 20 বছর 6 মাস। ওকে। আর আপনার বয়সীমা সর্বোচ্চ হলো 35 ইয়ার্স ওল্ড। আর আপনার শিক্ষাগত যোগ্যতা 24 কলেজ ক্রেডিট লাগবে ওকে। এই জব আসার জন্য। অথবা আপনার যদি জিডি থাকে অর মিলিটারি সার্ভিস যদি থাকে আপনার ইকুইভ্যালেন্ট সাথে, তাহলেও আপনি এই জবে আসতে পারবেন। এবং আমি এটা বলবো যে এখন স্টার্টিং স্যালারি, এটা স্যালারিও ভালো, $60,000 আমি আগেও বলছি, এবং 5.5 ইয়ার্স এটা $131,000 প্লাস আদার্স বেনিফিট এবং পেনশনেবল। এবং আমি কমিউনিটিকে সবাইকে বলবো যদি আপনারা ইচ্ছা করেন আপনারা আসতে পারেন এই জবে। সবাই তো একটা ফিউচারে ক্যারিয়ার কত দূর যাওয়ার সুযোগ আছে সেটি জানতে চান। যারা এনআইপিডিতে পুলিশ অফিসার হিসেবে জয়েন করেন তারা পরবর্তী ধাপগুলো তাদের, অর্থাৎ প্রমোশন, স্যালারি স্ট্রাকচার বাড়া, কি ধরনের সুযোগ সুবিধাগুলো আছে? এনওয়াইপিডিতে অনেক অপরচুনিটি এখানে ইকুয়াল। আমরা যখন আসছি 2014-তে তখন আসলে গুটি কয়েকজন ছিল, এত বেশি একটা ছিল না। অ্যাকচুয়ালি শুরু হয়েছে আসাটা এনওয়াইপিডি পুলিশ অফিসার হিসেবে 2010-এর দিকেই শুরু হয়েছে বেশি। 10-এর আগে যারা ছিল গুটি কয়েকজন ছিল। এখন তো পুলিশ অফিসার অনেক, শুধু এটা না, আমাদের প্রত্যেকটা থানাতে গেলে আপনি পুলিশ অফিসার পাবেন, প্রত্যেকটা প্রিসেন্টে গেলে। আমাদের অনেক বাঙালি আছেন, পুলিশ সার্জেন্ট, উই প্রাউড দেম। এবং অনেক লুটেন্যান্ট আছেন এবং অনেক ক্যাপ্টেন আছেন, এবং আপনি জানেন আমাদের একজন সর্বোচ্চ ইন্সপেক্টরও আছেন আমাদের এই ডিপার্টমেন্টে। সো উই কিপ গোয়িং আপ। সো ইন ফিউচার যে অপরচুনিটি আমাদের আছে, যে সুযোগ এনওয়াইপিডিতে আছে, আমরা সবাই কাজে লাগাচ্ছি এবং সবাই আরো অনেক উপরে যাবে। একজন ইমিগ্রেন্ট হিসেবে এনওয়াইপিডিতে কাজ করতে গিয়ে আপনার কাছে কখনো মনে হয়েছে এটি চ্যালেঞ্জের, আমেরিকার মতো একটা জায়গা, নিউ ইয়র্কের মতো একটা চ্যালেঞ্জিং সিটি, সেখানে একজন এনওয়াইপিডি অফিসারের জবটা টাফ, এমন কিছু মনে হয়েছিল কখনো? সত্যি কথা বলতে কি, লাইফ সবসময় চ্যালেঞ্জিং, অলওয়েজ চ্যালেঞ্জিং, এবং ইউ গোনা লার্ন ফ্রম চ্যালেঞ্জ। জুয়েল ভাই, আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলি, এই দেশে যখন আসি এটা তো ইজি ছিল না। ট্রাফিকে ঢুকছি, সব কিছু নতুন। এই যে পুলিশে আসার পর অনেক সাহস আমার বেড়েছে, কি করব, কি করতে হবে, ল অ্যান্ড অর্ডার সম্বন্ধে জানছি, প্রতিদিন চ্যালেঞ্জ করি। সো আমার কাছে মনে হয়েছে যে এটা একটা ভালো জব এবং অনেক কিছু শেখা যায়। ওকে, দ্যাট মিন্স আপনি ওই চ্যালেঞ্জটা নিচ্ছেন এবং প্রতিদিনই চ্যালেঞ্জটা নিয়ে নিজেকে ছাড়িয়ে যাওয়ার একটা বিষয় থাকে, অর্থাৎ কত ভালো করা যায় এই চ্যালেঞ্জটাও এনওয়াইপিডিতে কাজ করার স্কোপ প্রচুর আছে, সেটি আছে। একেবারে শেষ একটি প্রশ্ন আপনার কাছে করতে চাই, টিএসবিএ এই সংগঠনটিকে নিয়ে অ্যাজ এ প্রেসিডেন্ট আপনার ফিউচার প্ল্যানটি কত দূর এটিকে নিয়ে যেতে চান? ট্রাফিক এজেন্ট যারা আছেন তাদের স্বার্থ, তাদের অধিকার রক্ষায় কতটা বলিষ্ঠ ভূমিকা রাখতে চান? টিএসবিএ ট্রাফিক স্কোয়াড বেনেভোলেন্ট অ্যাসোসিয়েশন, আমাদের মেইন যেটা হলো আমরা কিপ মেম্বার প্রতিদিনই বাড়তেছে। হ্যাঁ, আমাদের মেম্বারগুলিকে আমরা আরও করব। হ্যাঁ, আর আমরা কমিউনিটির সাথে কাজ করব, কমিউনিটির কী দরকার, কমিউনিটির কী প্রয়োজন, এবং এগুলি আমরা শুনবো, এবং এগুলি যদি কোনো কিছু দরকার হয়, কারেকশন দরকার হয়, তাহলে আমরা
ডিপার্টমেন্টকে জানাবো, এবং কমিউনিটিকে যত আমরা হেল্প করতে পারবো আমাদের কমিউনিটি তত স্ট্রং হবে। এবং এই অনুষ্ঠানের মাধ্যমে আমি আমার নতুন যে প্রজন্ম বা নতুন জেনারেশন তাদেরকে বলবো সব সময় কঠিন পরিশ্রম করতে হবে, তারপর শিক্ষার দিকে গুরুত্ব দিতে হবে, তারপর আমাদের কালচার, নতুন প্রজন্ম স্পেশালি কালচারটাকে ধরে রাখতে হবে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস জল ভাই, সেটা হলো যে ড্রাগ এবং ক্রাইম যেগুলি আছে এগুলি থেকে সবসময় দূরে থাকতে হবে। তারপর কমিউনিটিকে হেল্প করতে হবে। যত আপনি কমিউনিটিকে হেল্প করবেন, যত কমিউনিটিকে ইনফরমেশন আপনি দিবেন জুয়েল ভাই, তত কমিউনিটি স্ট্রং হবে। এবং আমাদের কালচারটাকে কিন্তু ধরে রাখতে হবে জুয়েল ভাই। এবং আপনি যে কথাগুলো বললেন এগুলো শুধুমাত্র একজন এনওপিডি অফিসারের জন্য নয়, যে কোনো চাকরি, যে কোনো একজন ভালো মানুষ হওয়ার জন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এবং আমরা আজকে আপনাকে আসলে দর্শকদের সামনে উপস্থাপন করার মূল উদ্দেশ্যটাই হলো যে আমাদের কমিউনিটির একজন, আমাদের গায়ের রং যার সাথে মিল আছে, আমাদের ভাষার যার সাথে মিল আছে, তিনি আমেরিকার মতো চ্যালেঞ্জিং একটা জায়গায়, নিউ ইয়র্কের মতো চ্যালেঞ্জিং সিটিতে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন, টিএসবি এর মতো সংগঠনের প্রেসিডেন্ট দায়িত্ব পালন করছেন। এবং এটি আসলে নিঃসন্দেহে দর্শক আপনাদের সবার জন্য অনুপ্রেরণা হতে পারে, যারা ভাবছেন ভবিষ্যতে আপনি একজন এনওপিডির সৎ একনিষ্ঠ পুলিশ অফিসার হবেন, দায়িত্ববান পুলিশ অফিসার হবেন, এবং শুধুমাত্র পুলিশ অফিসার হিসেবেই আপনি সীমাবদ্ধ থাকবেন, আপনি বড় কোনো সংগঠনের দায়িত্ব নিতে পারবেন, সেখানে নেতৃত্ব দিতে পারবেন। আপনার সামনে অফুরন্ত সুযোগ, শুধুমাত্র পথটা আপনাকে খুঁজে নিতে হবে, যেমনটি হয়তো মোহাম্মদ আশরাফুদ্দিন আজকে আপনাদের সামনে উদাহরণ হিসেবে তৈরি হয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ আপনার এই ব্যস্ততম সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরছি শিগগিরই, আমাদের সঙ্গে থাকুন। দর্শক আবারও স্বাগত জানাচ্ছি TVN24 এর নিয়মিত আয়োজন দিভিউজ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি সানচুয়েল। আমরা এই পর্যায়ে কথা বলবো যারা প্রথম বাড়িটি কেনার স্বপ্ন দেখছেন, তারা প্রথম বাড়িটি কেন কিনবেন? তিনি কি থাকার জন্য কিনবেন নাকি বিনিয়োগের জন্য কিনবেন? অনেক অঙ্ক, অনেক হিসেব নিকেশ আপনাকে মেলাতে হবে এটির জন্য। কারণ আপনি হয়তো থাকার জন্য কিনছেন, কিন্তু কে একজন হয়তো আপনাকে এই ধারণা দিতে পারেন যে আপনি এটি বিনিয়োগের জন্য কিনতে পারেন, কিংবা দুটোর জন্য একসাথে কিনতে পারেন। নানা ধরনের বিষয় আছে। এই প্রশ্নগুলোর উত্তর শুধুমাত্র একজন অভিজ্ঞ রিয়েলটরে আপনাকে দিতে পারবে। আমরা স্টুডিওতে আজকে আমন্ত্রণ জানিয়েছি রিয়েল এস্টেট ইনভেস্টর এবং এজেন্ট, আপনাদের অনেকেরই পরিচিত রিয়েলটর মাহবুব মামুনকে। মাহবুব মামুন, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ জুয়েল ভাই, ধন্যবাদ TVN24 কে, ধন্যবাদ সব দর্শক যারা এখন দেখছেন বা পরবর্তীতে দেখবেন। জি, এবং দর্শক আপনারাও এই বিষয়ে প্রশ্ন করতে পারবেন। টেলিভিশন স্ক্রিনে আমরা যে নাম্বারটি দেখাচ্ছি, এই নাম্বারে আপনারা এই বাড়ি কেনা বিষয়ে যে কোনো প্রশ্ন করতে পারবেন। আমাদের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার হচ্ছে ফেসবুক পেজে, সেখানেও আপনার কমেন্টসে গিয়ে যে কোনো প্রশ্ন করতে পারবেন। অভিজ্ঞ রিয়েলটরের কাছ থেকে উত্তর খুঁজে দেওয়ার চেষ্টা করবো। মাহবুব মামুন, শুরুতে যে প্রশ্নটি আপনার কাছে, এখন যে ইন্টারেস্ট রেট, বাড়ির দাম, এত কিছুর মধ্যে একজন ক্রেতা যখন প্রথম বাড়িটি কেনার চিন্তা করেন, তিনি কোনটি করবেন? তিনি কি তার থাকার জন্য করবেন, না ইনভেস্টমেন্ট প্রপার্টি হিসেবে এটি কিনবেন? থ্যাংক ইউ জুয়েল ভাই। আপনি যখন বাড়ি কিনতে চাচ্ছেন, প্রথমে চিন্তা করতেছেন, আমরা সব সময় এজ এ বিজ্ঞ রিয়েলটর আমরা সাজেশন করে থাকি আপনি প্রথম বাড়িটা আপনি থাকার জন্য কিনবেন। ওকে, থাকার জন্য কিনলে কি হয়, অনেক মানুষের অনেক জিনিসের অভিজ্ঞতা নাই বা অনেক জিনিসের ঘাটতি আছে। সো আপনি যদি কোনো কিছু চিন্তা করেন বাড়ি নিয়ে, তো ফার্স্ট প্রপার্টি আমরা সাজেস্ট করব আপনি নিজে কিনবেন, কিনে আপনি থাকবেন। ওকে, ইট কুড বি ফার্স্ট সিঙ্গেল ফ্যামিলি হাউস, মাল্টিপল ফ্যামিলি হাউস, ওইটা আপনার উপরে ডিপেন্ড করে আপনি কিরকম চাচ্ছেন। তো সেক্ষেত্রে আপনি কখন আসলে বুঝতে পারবেন যে আপনি বিনিয়োগের জন্য প্রস্তুত? অর্থাৎ ডেট টু রেশিও কিংবা ক্রেডিট স্কোর, এগুলো কোন জায়গাটা কিভাবে ভ্যালুয়েশন হবে যে আপনি এখন বিনিয়োগ করার জন্য প্রস্তুত আছেন? আসলে জুয়েল ভাই, থ্যাংক ইউ এগেইন। বিনিয়োগের জন্য আপনি যে কোনো সময় বাড়ি কিনতে পারেন, কিন্তু আমার পয়েন্ট অফ ভিউ হচ্ছে যে আপনি সবসময় সবার সবকিছু আবার ঠিক থাকে না। যেমন ফর এন এক্সাম্পল, অনেক সময় অনেকের জব থাকে না বা সেম স্টেবল জব থাকে না। অনেকের কাছে ঠিক সময় দেখতে পারতেছেন, জাস্ট লেটস সে একজনের কাছে এই মুহূর্তে 2 লাখ টাকা আছে নিউ ইয়র্ক সিটিতে। উনি এই টাকাটা দিয়ে কি প্রথমে ইনভেস্টমেন্ট প্রপার্টি কিনবেন না থাকার জন্য কিনবেন? তো আমরা সাজেস্ট করি এর জন্য ইনভেস্টমেন্ট প্রপার্টি। উনার যে সময় রাইট টাইম হয়ে থাকে, উনি প্রথমে নিজের জন্য একটা বাড়ি কিনুক, পরে উনি ইনভেস্টমেন্ট প্রপার্টিতে যাক। বাট ইট ডিপেন্ডস অন হিম।
বাট নিজের জন্য একটা বাড়ি কিনলে পরে তো আপনি একটা জায়গায় স্টেবল হইলে পরে আস্তে আস্তে আপনি বিনিয়োগ করতে পারেন। এট দ্য সেম টাইম আপনি যদি চিন্তা করেন একজন নতুন বায়ার হিসেবে ওনার কিন্তু এত অভিজ্ঞতা নাই বললে আপনার চলে। তো অনেকগুলা প্রসেস আছে এখানে, লোনের প্রসেস আছে, আপনার ক্রেডিট স্কোরের ব্যাপার আছে, তাহলে আপনার কত টাকা আপনার কাছে আছে, আপনি কি ফার্স্ট টাইম হোম বায়ারের জন্য যে পসিবল জিনিসগুলো আছে এটার জন্য কি আপনি এলিজিবল আছেন কিনা, এগুলো সবকিছু মিলাইয়া সবকিছু হইলে। আর ফার্স্ট টাইম হোম বায়ার হিসাবে যদি আপনি প্রথমে নিজের থাকার জন্য কিনেন, আপনি অনেক ধরনের ফেসিলিটিও কিন্তু পাইতেছেন। জি, সেই ফ্যাসিলিটিস গুলো একটু জানতে চাই। আপনি একটা সিদ্ধান্ত মোটামুটি পরামর্শ আপনি দিয়েছেন যে অবশ্যই ফার্স্ট টাইম বাড়ি কেনার সময় আপনি চেষ্টা করুন এটি আপনি থাকার জন্য কেনার জন্য। সেক্ষেত্রে এপিএইচএ লোনের বিষয় আছে, 3.5% ডাউন পেমেন্ট তিনি দিয়ে বাড়ি থাকার জন্য কিনলে পাচ্ছেন। কিন্তু তিনি যদি ইনভেস্টমেন্টের জন্য কিনেন তখন তো তাকে বেশি ডাউন পেমেন্ট দিতে হবে। তাহলে এই ইনভেস্টমেন্ট হিসাবে তার মর্গেজ ইনভেস্টমেন্ট প্রপার্টি আপনি যদি কিনতে চান, কেউ জন মনে করলেন তিনি কিনবেন, তার মর্গেজের হিসাবটা টেকনিক্যাল অপশনগুলো কি কি হবে? আপনি যদি কোনো বাসা ইনভেস্টমেন্ট প্রপার্টি হিসাবে কিনতে চান, আমরা সাজেস্ট করি মিনিমাম 20% ডাউন পেমেন্ট দেওয়ার জন্য। আপ টু আপনি চাইলে আরো বেশি দিতে পারেন, কারণ এটা আপনি ইনভেস্টমেন্ট প্রপার্টি হিসাবে কিনতেছেন, আপনি যত বেশি দিবেন আপনার মর্গেজ কম আসবে। হ্যাঁ, আর ওই যে ইনভেস্টমেন্ট প্রপার্টি ডিএসসিআর লোন আছে, রেগুলার অন্য অন্য আরো বিষয় আছে। সো আমরা যে আপনি যে এফএইচ এর কথাটা বলছেন ওইটা মেইনলি আপনি যে প্রাইমারি হাউসগুলো আছে এইগুলোর ক্ষেত্রে এলিজিবল বেশি। আর আপনি যদি ইনভেস্টমেন্ট প্রপার্টি কয়েক ধরনের হয়ে থাকে, সো ইট কুড বি লাইক ফোরক্লোজার অকশন প্রপার্টি, কুড বি মার্কেটের কিছু ইনভেস্টমেন্ট প্রপার্টি আছে, কিছু কিছু প্রপার্টিও পাওয়া যায় ফ্রম ওনার ডাইরেক্ট সেল। তো আপনি যে কোনো একটা কিনলে লোন প্রসেসগুলা ঘুরে ফিরে কিন্তু সেম। আর আপনি কিছু কিছু বাড়ি আছে ফোরক্লোজার অকশনের, ওনারা আপনাকে স্পেসিফিক কিছু কন্ডিশন দিয়ে থাকেন, যেগুলো হলো গিয়ে আপনি ধরেন আপনি হার্ড ক্যাশ লোনে অথবা আপনি ক্যাশ দিয়ে কিনতে হবে, বাট এট দ্য সেম টাইম ওখানে অনেক ভায়োলেশন বা অন্য কিছু দেখা যেতে পারে। সো আপনি আমরা ফিরে আসি আবার প্রশ্নতে, আপনি বলছিলেন যে মানে ফার্স্ট টাইম হোম বাইং এর ক্ষেত্রে আপনি যদি সেটি ইনভেস্টমেন্ট প্রপার্টি হিসেবে কিনেন তাহলে কি আপনাকে মাস্ট ডাউন পেমেন্টটা বেশি দিতে হবে, নাকি আপনি যেহেতু ফার্স্ট টাইম কিনছেন আপনি কম ডাউন পেমেন্টেই পাবেন? ইনভেস্টমেন্ট প্রপার্টি দিয়ে আসলে প্রথমে জিনিসটা হলো আমরা কি বুঝি, রাইট? সো ইনভেস্টমেন্ট প্রপার্টি কুড বি, আমরা যেটা বুঝি, ধরেন লেটস সে আপনি একটা বাড়ি কিনতে চান, সো আমরা সাধারণত চিন্তা করি ইনভেস্টমেন্ট প্রপার্টি মানে হইলো গিয়া মাল্টি ফ্যামিলি হাউস। আপনার প্রথম যদি আপনি সিঙ্গেল ফ্যামিলি হাউস কিনেন, সিঙ্গেল ফ্যামিলিতে কিন্তু আপনি লিগেলি একটা ইউনিট শুধু আপনি রেন্ট দিতে পারবেন অথবা নিজে থাকতে পারবেন। ইনভেস্টমেন্ট প্রপার্টি আপনি যে সময় আসলেন ওই সময় দেখা গেল আপনার মাল্টি ফ্যামিলি হাউস, ইট কুড বি 2 ফ্যামিলি, 3 ফ্যামিলি, 4 ফ্যামিলি, ডিপেন্ডস। সো আপনি যে সময় আপনার কাছে স্কোপ আছে একটা ইউনিটের বেশি, তো আপনি একটা ইউনিটের থেকে ভাড়া দিতে পারতেছেন, অথবা আপনি মাল্টিপল ইউনিটগুলো আপনি ভাড়া দিয়ে আপনি ওইটা ইনভেস্টমেন্ট প্রপার্টি হিসাবে রাখতে পারতেছেন। এখন আপনি যে প্রশ্নটা আমাকে করেছেন, ভাই আমি কত পার্সেন্ট ডাউন পেমেন্ট দিতে হবে একটা বাড়ি কিনতে হইলে, ওইটা ডিপেন্ড করে আপনি কি ধরনের লোন করতেছেন, এক নাম্বার আপনার ক্রেডিট স্কোর কেমন, আপনি কোনটার জন্য এলিজিবল আছেন। আপনি যদি ফার্স্ট টাইম আপনি ইনভেস্টমেন্ট প্রপার্টি হিসাবে লাইক আমরা বলছি যে মাল্টি ফ্যামিলি হাউস, আপনি যদি ওইরকম কিনতে চান, এইগুলা বাড়িও কিন্তু এফএইচএ লোন করা যায়। আচ্ছা, এগুলা বাড়িও কিন্তু এফএইচএ লোন করা যায়। আমি কিন্তু আপনি কি সেম ফ্যাসিলিটিসটা পাচ্ছেন, যে আপনি কি থাকার উদ্দেশ্যে কিনছেন নাকি এটি বিনিয়োগের উদ্দেশ্যে কিনছেন সেটি মুখ্য, নাকি আপনি ফার্স্ট টাইম কিনছেন সে কারণে আপনি কম ডাউন পেমেন্ট পাবেন সেটি মুখ্য? না, আপনি যেইটাই কিনেন ওকে, প্রথমে আপনি কিন্তু প্রাইমারি হাউসের জন্য আপনি এলিজিবল, রাইট? আমি হ্যাঁ, সো আপনি প্রাইমারি হাউস আপনি মাল্টি ফ্যামিলিও কিনতে পারেন, আপনি সিঙ্গেল ফ্যামিলিও কিনতে পারেন। ওকে, এটা পুরো আপনার উপরে ডিপেন্ড করে আপনি কোন ধরনের বাড়ি কিনতে চান, কেমনি কি করতে চান। তো আপনি যদি প্রাইমারি হাউস হিসাবে কিনতে চান একটা ওয়েতে যাইতে পারবেন, আর আপনি যদি সেকেন্ডারি প্রজেক্ট হিসাবে কিনতে চান যেমন ইনভেস্টমেন্ট প্রপার্টি বা অন্য কিছু প্রপার্টি, তাইলে আপনি লাইক 20% ডাউন পেমেন্ট বা এরকম দিয়ে কিনবেন। সো এখানে অনেকগুলো অপশন আছে ভাইয়া, এটা পার্সন টু পার্সন ভেরি করে। আপনার ইনভেস্টমেন্ট সবকিছু মিলে আপনার যে ক্রেডিট স্কোর কত, আপনার ইনকাম কত, আপনি কত ট্যাক্স রিটার্ন দেখাইছেন এই ইয়ারে, সবকিছু মিলে
একজন বিজ্ঞ ল্যান্ডারের কাছে গেলে উনি আপনার সাজেস্ট করবে আপনার জন্য কোনটা পারফেক্ট হবে, কিন্তু আপনি দুইটাই চাইলে করতে পারবেন। কিন্তু আমরা সাজেস্ট করি যেটা আপনাকে আগে বলেছি, থাকার জন্য জি, কেনার জন্য। প্রথমটা থাকার জন্য কিনলেই ভালো। ওকে, হাউস হ্যাকিং শব্দটা তো আমরা জানি, সেটি অনেকে মাল্টি ফ্যামিলি কিনেন, একটি ইউনিটে থাকেন, অন্য ইউনিটটা তিনি ভাড়া দেন। এটির কি কোনো আইনি জটিলতা আছে এটা করার ক্ষেত্রে? আসলে কিছু কিছু রুলস এন্ড রেগুলেশন আছে আমাদের হাউজিং এ, কিন্তু দেখা যায় যে আমরা অনেক কিছু আমরা ফলো করি, আবার অনেক কিছু আমরা ফলো করি না। কিন্তু আমাদের হাউজিং যেটা রুলস আছে আমাদের এটা ফলো করা উচিত, which is like আপনার বাড়ি যদি let's say মাল্টি ফ্যামিলি হাউস, আপনি কিন্তু লিগ্যালি একটা ইউনিটে থাকতেছেন, একটা ইউনিট ভাড়া দিতে পারবেন। হ্যাঁ। কিন্তু ওই ক্ষেত্রে দেখা যায় আমাদের অনেকে কি করেন, উনি বাড়িটা কিনছেন কিনা উনি আরেকটা ইউনিট বাড়াইছেন, বা নিচে যেটা ইউনিট আছে ওইটা উনি ভাড়া দিয়ে দিছেন। ওইটা আসলে করা যায় কিন্তু এটা লিগ্যাল না। এটাতে যদি আপনি কেউ দেখতে পারে বা বিল্ডিং ডিপার্টমেন্ট জানে, আপনি কিন্তু ভায়োলেশন খাইতে পারেন। ওকে, তার মানে এটি সহজ না, এখানে কিছু yes. আইন আপনাকে মাথায় রাখতে হবে এবং Exactly. সেই অনুযায়ী আপনাকে কাজটি করতে হবে। কেউ একজন যদি মনে করেন আমি একটা ইউনিটের থেকে বাকি আরো ইউনিট বাড়াবো, সবগুলো ইউনিট ভাড়া দিয়ে দেবো, বেসমেন্ট ভাড়া দিয়ে দেবো, এখানে কিন্তু আরেকটা রুলস আছে। আপনি কিন্তু এখন অনেকগুলো সুযোগ সুবিধা দেয়া হয়েছে, যেমন আমাদের মেয়র আসার আগে আমরা কিছু কথা শুনছি বা এগুলা অ্যাক্টিভেটেড হয়েছে। যেমন আপনার যদি পিছনে জায়গা থাকে বা এরকম কিছু স্পেস থাকে 8 ফিট এরকম, তো আপনি কিন্তু আপনার ইউনিটগুলো লিগ্যালাইজ করতে পারেন। এবং অথবা আপনার যদি মাল্টি ফ্যামিলি বলতে আপনার 2 ফ্যামিলির উপরে যদি থাকে, কিছু স্প্লিটিং ইউনিট আছে, বা ওই যে আপনার আরো কিছু বিল্ডিং ডিপার্টমেন্টের রেস্ট্রিকশন আছে। যদি আপনি ওইগুলো সবকিছু প্রসেস ফলো করে আপনি যদি একটা বাসা বিল্ড করেন বা রিবিল্ড করেন, অথবা আপনার দেখা যেতে পারে যে আপনি ওইটা রিনোভেশন করছেন, সো এগুলা যদি কোডগুলা সবকিছু মেনে মেনে আপনি করেন, আপনি কিন্তু আপনার ইউনিটটা লিগ্যালাইজ করেই কিন্তু আপনি ভাড়া দিতে পারছেন। ওই ক্ষেত্রে আপনার কোনো রিস্ক নাই। একই সাথে বেসমেন্টের ব্যাপারেও তো এখন কিছুটা শিথিলতা আছে। এক্স্যাক্টলি, এটাই আমি বুঝাতে চাইতেছি। তো আপনার যে 3টা ইউনিট আছে, ধরেন আপনার সেকেন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর এন্ড বেসমেন্ট, অথবা আপনার ধরেন ওইটা ওয়াক ইন থাকতে পারে। তো এটা কিন্তু আপনি যদি লিগ্যালাইজ করে ফেলেন তাইলে ইটস ইজি। ওকে, বাট কিছু প্রসেস আছে, আপনি প্রসেসগুলো ফলো করতে হবে, কিন্তু আপনি আর ওই এগেইনস্ট দ্য রুলে গেলেন না। ওকে, আপনার জন্য ইজি হইলো এবং ইজিলি আপনি ওইটা মেনটেন করে চালাইতে পারলেন। অনেকে যারা ইনভেস্টমেন্ট প্রপার্টি কিনতে চান তারা অনেকে ক্যাশ ফ্লোর কথা ভাবেন, যে আমি হয়তো মাসিক একটা ভাড়া পাবো। আবার অনেকে ভাবেন যে ইকুইটি যদি বাড়ানো যায়, লং টার্ম ইকুইটি অ্যাপ্রিসিয়েশন যদি বাড়ানো যায়, কোনটাকে গুরুত্ব দেওয়া উচিত বলে আপনার কাছে? যারা ইনভেস্টমেন্ট করতে চান তারা কি মাসিক ভাড়াটা আমি কত পাচ্ছি সেটাকে গুরুত্ব দেবেন, নাকি ফিউচার ইকুইটির কথা ভাববেন? আমি বলবো কেউ বাড়ি কিনলে ফিউচার ইকুইটির কথা চিন্তা করেন, কারণ এই মুহূর্তে আপনি অবশ্যই হিসাব করবেন আপনার কত টাকা ভাড়া আসতে পারে, আপনার ডাউন পেমেন্ট কত দিচ্ছেন। এইটার সাথে আমি ছোট্ট আরেকটা জিনিস অ্যাড করবো ভাইয়া, কারণ হইল আমরা অনেক কিছু জানি না। আমরা যদি সবাই ধরেন লেটস সে আমি একটা বাসা কিনবো, এটা $1 মিলিয়ন দাম, আমার কাছে 100,000 আছে। এখানে কিছু ডাউন পেমেন্ট অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামও কিন্তু আছে। আপনি চাইলে কিন্তু ওনাদের কাছ থেকে টাকা নিতে পারেন, নিয়ে আপনি ডাউন পেমেন্ট অ্যাসিস্ট্যান্ট হিসাবেও আপনি ইউজ করতে পারেন। এট দ্য সেম টাইম আপনি যদি যেটা আমার বলছেন, আপনি ভাড়ার কথা হিসাব করবেন আপনি কত পাইতেছেন, কিন্তু আপনি যদি এই বাসাটা 2 বছর পরে আবার বিক্রি করেন, আপনার কিন্তু ইকুইটি বাড়তেছে। আপনি যদি $1 মিলিয়ন দিয়ে এখন কিনেন, হয়তো 2 বছর পরে হইতে পারে 1.2 মিলিয়ন হয়ে গেছে। সো উইচ ইজ এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ এটা মাথায় রেখে আপনাকে আপনার প্ল্যানটা সাজাতে হবে। আমরা যখন প্ল্যান করি তখন তো শুধুমাত্র মর্গেজের কথাই ভাবি, কিন্তু আমরা জানি যে এখানে প্রপার্টি ট্যাক্স আছে, ইন্স্যুরেন্স আছে, মেইনটেনেন্স কস্টের মতো অনেকগুলো বিষয় আছে। এই বিষয়গুলো কতটা মানে মর্গেজটাকে কতটা বাড়াতে পারে কিংবা কত বেশি হয় আসলে? আসলে সত্যি কথা, আপনি আসলে যে সময় বাড়ি কিনবেন, লেটস সে আপনি $1 মিলিয়ন বাড়ি কিনতেছেন, ওইটাতে আপনি যদি 20% ডাউন পেমেন্ট দেন, লাইক 200,000,
আপনার 80%-এর উপরে আপনার মর্গেজটা আসবে। ডিপেন্ড করে আপনার ক্রেডিট স্কোর সবকিছু মিলে আপনি কত পার্সেন্ট ইন্টারেস্টে কিনতেছেন। ওইটার সাথে সাধারণত ইন্স্যুরেন্স অ্যাড হয়, প্লাস ট্যাক্স অ্যাড হয়। হ্যাঁ, আর ইউটিলিটিস গুলা তো ইউজুয়ালি এটা ডিফারেন্ট, আপনি কি রকম ইউজ করতেছেন, কেমনি কি। তো এইগুলা সবকিছু মিলে হিসাবটা ক্রিয়েট হয়। আপনি যে সময় হিসাব করে দেখবেন আপনি জিনিসগুলা আপনি চালিয়ে যেতে পারতেছেন এবং আপনার কিছু এভরিথিং লুকস গুড, আপনার জব দিয়ে আপনি সবকিছু মেনটেন করতে পারতেছেন, তাহলে ভেরি গুড, আপনি এটা করা উচিত। এটার সাথে মানে হিডেন কস্ট, আর কোনো হিডেন কস্ট কি আছে? সাধারণত এখানে হিডেন কস্ট কিছু নাই, সাধারণত নাই, কিন্তু আপনার মাথায় এটাও রাখতে হবে আপনি যে সময় একটা বাড়ি নিছেন, নিয়ে এখন থাকতেছেন, আপনি রেন্ট দিছেন, সো মানুষ কিন্তু জিনিসগুলো ইউটিলাইজ করতেছে। ইউটিলাইজ করলে মাঝে মধ্যে কিন্তু আপনার মেনটেনেন্স করা লাগতে পারে। আচ্ছা, তো এই জন্য আপনার একটা মাইন্ডসেট থাকতে হবে, আপনি শুধু ইনকামের কথা চিন্তা করলে হবে না। তো আপনি চিন্তা করতে হবে যে আপনার মাসে মাসে বা প্রতি 6 মাস 1 বছর পর পর আপনার কিছু রিপেয়ার আসতে পারে। হঠাৎ ধরেন আপনার বাসার হিটিং সিস্টেম কাজ করতেছে না, হিউজ একটা ইনভেস্টমেন্ট। হ্যাঁ, সো এই ক্ষেত্রে আপনি ছোট্ট একটা জিনিস হইতে পারে, একটু বড় হইতে পারে, তো এগুলা মাথায় নিয়ে আপনি আগাইতে হবে। আবার উইন্টারে দেখা যায় অনেকে হিটিং প্রপারলি ইউটিলাইজ না করার ক্ষেত্রে আমাদের পানির পাইপগুলা বাস্ট হয়ে যায় বা ব্লক হয়ে যায়। সো এই ক্ষেত্রে আপনার ওই যে প্লাম্বিং এর কোনো প্রবলেম হইতে পারে। তো এরকম অনেক কিছু আছে, আপনি এটা মাথায় রেখে। আর সাধারণত হিডেন কোনো কষ্ট থাকে না। আপনি ক্লোজিং ডিসক্লোজারে, তো আমরা এই সময় একটা বাসা ক্লোজ করি, ক্লোজিং ডিসক্লোজারে সবকিছু মেনশন করা থাকে। হ্যাঁ, আর আপনি যদি কোনো সময় আপনার বাড়ি বিক্রি করতে চান বা কোনো কিছু করতে চান, ওই সময় আবার এই যে প্রফিট গেইন ট্যাক্স এগুলো একটু কিছু বিষয় আসে আর কি, এগুলো আসবে। অনেকে যারা ফার্স্ট টাইম ইনভেস্টমেন্ট প্রপার্টি কিনে তারা মানে শর্ট সেলের প্রপার্টি কিনে, এটা কি কোনো লিগ্যাল রিস্ক আছে কিনা? আচ্ছা, এখানে কিছু ব্যাপার আছে, আমি প্রথমে টার্মগুলো ক্লিয়ার করতে হবে। কারণ শর্ট সেলের স্পেসিফিক একটা টাইম থাকে, এইটার ভিতরে আপনি হাউসগুলো ক্লোজ করতে হবে বা ইনভেস্টমেন্ট গুলো ক্লোজ করতে হবে। তো আপনি এটা স্পেসিফিক টাইম থাকে। আবার ফোরক্লোজারে পার্টিকুলারলি আরেকটা সময় থাকে, অপশনে আরেকটা থাকে। তার রেগুলার মর্গেজে বা রেগুলার বাড়ি যদি আপনি কিনেন, ওইটা রেগুলার মর্গেজ করতে পারবেন। কিন্তু ওই ক্ষেত্রে কিন্তু ভাইয়া সব সময় যেরকম ইজিলি রেগুলার মর্গেজ করা যায় ওইরকম হয় না। দেখা যেতে পারে যে আপনি ওই যে প্রসেসগুলো ফলো করতে হবে। সো আপনি ডিপেন্ড করতেছে আপনি কোন প্রপার্টিটা কিনতেছেন, ওইটা কিসের প্রপার্টি, ওইটা কি রেগুলার মর্গেজের জন্য এলিজিবল, বা প্রপার্টিটা কি অকশন থেকে আপনি নিছেন বা শর্ট সেল থেকে নিছেন না ফোরক্লোজার থেকে নিছেন। বা রেগুলার হইলে তো পুরো রেগুলার প্রসেস যাবে, নাইলে আপনি ওই প্রসেসগুলো আপনি ফলো করতে হবে। লেটসে আমরা আজকে একটা বাড়ি আনলাম অকশন থেকে, অকশন থেকে আনার পরে ইউজুয়ালি রেফারি আপনাকে 30 দিনের সময় দিয়ে থাকে একটা গড় ক্লোজ করার জন্য, এবং আপনি যে সময় অকশন থেকে নিয়ে আসছেন বাড়িটা 10% ডাউন পেমেন্ট দিয়ে আনা লাগে। রেফারির নামে একটা চেক নিয়ে যেতে হয় বা ক্যাশ নিয়ে যেতে হয়, দুইটা থেকে একটা, ডিপেন্ড করে রেফারির উপর। তারপরে স্পেসিফিক ধরেন একটা 1 মাসের সময় দেয়া হয়। যদি আপনার টাইটেল সবকিছু ক্লিয়ার থাকে তাহলে আপনি 1 মাসের ভিতরে ক্লোজ করতে হবে বাড়ি। ওইটা হয়তো আপনি হার্ড ক্যাশ লোন দিয়ে ক্লোজ করেন অথবা আপনি রেগুলার মর্গেজ দিয়ে করতে পারেন, ডিপেন্ড করে। অথবা আপনি ক্যাশ দিয়েও করতে পারেন। ইয়েস। সো আপনি এই যে আমি ছোট্ট একটা জিনিস বললাম অকশনের ব্যাপারে, এরকম আপনার যদি শর্ট সেল থাকে ওইটার আলাদা কিছু প্রসেস আছে, এবং আপনি যদি ফোরক্লোজারে কিছুটা আলাদা, রাইট, এবং আপনার রেগুলার মর্গেজ হলে তো আমাদের রেগুলার মর্গেজে আলাদা কিছু প্রসেস আছে। একেবারে শেষ প্রশ্নটি আপনার কাছে করতে চাই, একজন অভিজ্ঞ রিয়েলটর হিসেবে আপনি শুরুতে যেটি বলেছেন যে আপনি মনে করেন প্রথমবার কেউ যদি বাড়ি কেনেন সেটি থাকার জন্য করা উচিত। গোল্ডেন রুল গুলো মানে কোন কোন বিষয়গুলো খেয়াল করে একজন ফার্স্ট টাইম হোম বায়ার তিনি বাড়ি কেনার কথা ভাবতেন? ওকে, আপনাদের যদি কেউ ফার্স্ট টাইম হোম বায়ার হিসাবে বা ফার্স্ট টাইম বাড়ি কিনতে চাচ্ছেন, আমরা সাজেস্ট করে থাকি যে আপনি নিজের জন্য বাড়ি কিনবেন, কিন্তু অবশ্যই আপনি বাড়ি কেনার আগে আপনি একজন বিজ্ঞ রিয়েলটারের সাথে যোগাযোগ করবেন এবং মর্গেজ ব্রোকারের সাথে যোগাযোগ করবেন। কারণ আপনার ছোট্ট একটি ভুলের কারণে দেখা যেতে পারে আপনার বাড়িটা কিনা হইতেছে না। যেমন ফর এন এক্সাম্পল, দেখা যেতে পারে যে আপনি কিন্তু বাড়ি কিনতেছেন, আপনার অ্যাকাউন্টে টাকা রাখছেন, কিন্তু আপনি গাড়িও কিনে ফেলছেন।
হইতে পারে। তো আপনি যদি আরেকটা মর্গেজে ঢুকে যান বা আপনার ক্রেডিট কার্ডে কিছু বিল আছে, সো ক্রেডিট স্কোর আপনার কেমন, এগুলো সব কিছু মিলাইয়া আপনি একজন বিজ্ঞ রিয়েলটারের সাথে যোগাযোগ করতে পারেন, ল্যান্ডারের সাথে যোগাযোগ করতে পারেন। ওনারা আপনাকে গাইড করবে কিরকম কি হইতে পারে। এবং যেহেতু আপনি একটা স্বপ্নের বাড়ি কিনতেছেন, আপনি অবশ্যই এগুলা প্রসেস মেনটেন করবেন। এবং আবার এইটা জিনিসও আপনি ফলো করতে হবে যে আপনার যে জায়গায় কাজ করতেছেন আপনি কিন্তু পে স্টাফটা কিন্তু রানিং থাকতে হবে, যদি ডাব্লিউটি ইনকাম হয়ে থাকে। আবার 1099 হলে অনেক সময় 1 বছরের ট্যাক্স রিটার্ন দিয়েও করা যায়। তো এর জন্য আপনি যদি বিজ্ঞ কোনো রিয়েলটারের সাথে যোগাযোগ করেন তো উনি আপনাকে গাইড করবে ফুল প্রসেসটা। একেবারে এই শুরু থেকে আপনি কিভাবে প্রস্তুতি নেবেন, মানে বাড়ি হয়তো কিনবেন আরো 1 বছর পর, কিন্তু প্রস্তুতি নেওয়া শুরু করুন এখন থেকেই, যাতে আপনার। থ্যাংক ইউ, আপনি খুব ইম্পর্টেন্ট একটা কথা বলছেন। আমি এটা বলতে আসলে মাথায় চিন্তা করছিলাম, পরে জুয়েল ভাই যেটা বলছেন এটা হলো কি মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। আপনারা কেউ যদি বাড়ি কিনতে চিন্তা করতেছেন, আপনার 6 মাস 1 বছর আগে প্রসেসগুলা রেডি করা উচিত এবং একজন বিজ্ঞ রিয়েলটারের সাথে যোগাযোগ করা উচিত। তো আপনার দিন কিন্তু ধরেন আজকে কালকে আপনি বাড়ি কিনবেন এরকম হবে না, আপনার বাড়িটা কিন্তু একটু প্রসেস আছে। ইভেন দ্য লোন প্রসেস, আপনি একটা বাড়ি দেখতে দেখতে আপনার পছন্দ হইতে পারে, আপনার স্বপ্নের বাড়ি পাইতে পারেন। তো ইট কুড টেক আপ টু 2 months, 3 months, 1 year, নেভার নো। সো আপনি যদি আপনার পে স্টাফ সবকিছু আপনার রেডি টু গো থাকে তাহলে আপনি এনি টাইম বাড়ি কিনতে পারেন। সো থ্যাংক ইউ জুয়েল ভাই, অনেক ধন্যবাদ রিয়েলটর মাহবুব মামুন। আপনি অনেকগুলো গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন, এবং দর্শক যারা ভাবছিলেন, অর্থাৎ আপনি কনফিউজড, আপনি প্রথমবার বাড়ি কিনবেন, এটি কি আপনি থাকবেন না ভাড়া দিয়ে সেখান থেকে ইনকাম করবেন, ইনভেস্টমেন্ট প্রপার্টি করবেন, আমরা চেষ্টা করেছি আমাদের অভিজ্ঞ রিয়েলটরের কাছ থেকে তার পরামর্শগুলো আপনাদের জানানোর। সিদ্ধান্ত নিঃসন্দেহে আপনি নেবেন এবং একজন পেশাদার রিয়েলটরের সাথে পরামর্শ করে নেবেন। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।